আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর শনিবার সকালবেলা মার্কেট বন্ধ। আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভালো ব্রোকারেজ হাউসের ৫ টা বৈশিষ্ট্য। মানে কী ধরনের ব্রোকারেজ হাউসে আপনারা আসলে আপনাদের বিও অ্যাকাউন্টগুলো করবেন। আর এর বাহিরে আমি আমার বই নিয়ে বলতে চাচ্ছি। আমি গতকালকে রাতেই একটা ভিডিও দিয়েছি। আমার বইতে আসলে কী থাকবে, এখানে ট্রেড আপনি কিভাবে করবেন, কী সাবধানতা অবলম্বন করবেন, কী সাবধানতা অবলম্বন করে একটা স্টকে এন্ট্রি নেবেন, ইন্ডেক্সের পজিশন কেমন থাকা উচিত, আর কয়েকটা চার্ট দিয়ে আমি বুঝিয়ে দেওয়া হয়েছে যে কী ধরনের ইন্ডেক্সের সাথে মিলিয়ে আপনি কিভাবে ট্রেডিং স্টকে এন্ট্রি নেবেন, বছরে কয়বার আসলে ট্রেড করা উচিত, একটা পোর্টফোলিও কিভাবে সাজানো উচিত, ফান্ডামেন্টাল শেয়ারগুলো আপনি কিভাবে চিনবেন, কোন কোন বৈশিষ্ট্য থাকলে একটা শেয়ারকে ফান্ডামেন্টাল শেয়ার বলা যায়, এবং ফান্ডামেন্টাল শেয়ারে কখন কোন সময় এন্ট্রি নিতে হয়, সব সময় কি ফান্ডামেন্টাল শেয়ার এন্ট্রি নেওয়া যায়। আর একটা হচ্ছে ট্রেডারদের মনস্তাত্ত্বিক বিষয়, মানে একজন ট্রেডার মানসিকভাবে কী চিন্তা করে এবং আসলে তার থেকে উত্তরণের উপায়গুলো কী, এই সমস্ত বিষয় আমার বইতে আছে। যারা নিতে চাচ্ছেন, এখনও আমার হাতে লেখা আছে, এটা পরবর্তীতে কম্পিউটারে হয়তো টাইপ করা হওয়ার পরে, আর যারা হাতেও লেখা নিচ্ছে অনেকে, যারা নিতে চাচ্ছেন নিতে পারেন, হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে। আর এই বইয়ের উপরে মানে যে এখানে ছোট না একেবারে যে ১-২ পাতার ব্যাপারটা এমন না, মাঝামাঝি বড়ই আছে। তো এখানে শুধু বইটা দেওয়া হবে না, এখানে আরও যেটা করা হবে সেটা হচ্ছে এই বইয়ের উপর 2টা ক্লাস করানো হবে। 2টা ক্লাস বলতে এই বইটা আপনি নিয়ে পড়বেন, পড়ার পর আপনি কোন জায়গায় সমস্যা আছে আপনার, বা আপনি বুঝতে পারতেছেন না, দেখা গেছে আমি একটা ব্যাখ্যা দিয়েছি হয়তো আপনি বুঝতে পারতেছেন না, এই বিষয়ের উপর আসলে 2টা ক্লাস করে দেওয়া হবে। আশা করি আপনারা যথেষ্ট পরিমাণ উপকৃত হবেন এর থেকে, যথেষ্ট পরিমাণে আমি এটা নিশ্চিত করে বলতে পারি। এটা অনেক বইয়ে পড়তেছেন আপনারা, কিন্তু এরকম চিন্তাভাবনা নিয়ে, এরকম বই আমিও পড়ছি অনেক বই, কিন্তু এরকম চিন্তাভাবনা নিয়ে বই লেখা হয় না। এখন আমি আসি ব্রোকারেজ হাউসের বিষয়ে, মানে কী ধরনের আপনি বৈশিষ্ট্য দেখলে একটা ব্রোকারেজ হাউসকে ভালো বলবেন। কয়েকটা বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথমে ব্রোকারেজ হাউসের মালিক কারা, একটা ব্রোকারেজ হাউসের মালিক কারা, এটা আপনি দেখতে হবে। এখন আপনি বলবেন মালিক আমি কে আছে না আছে এটা আমি কিভাবে পাবো। গুগলে আপনি ব্রোকারেজ হাউসের নাম দিয়ে আপনি সার্চ করলেই তার মালিকদের ছবি পাবেন। আপনি অ্যাবাউট আসে গেলে বা প্রোফাইলে গেলে ওই হাউসের, আপনি ওইখানে গেলে আপনি ব্রোকারেজ হাউসের মালিকদের ছবি পাবেন। আপনি দেখতে হবে এটা রাজনৈতিক ব্যক্তি কিনা, মানে কোনো রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ কিনা, তাহলে আপনাকে একটু চিন্তা ভাবনা করতে হবে আপনি কি এই ধরনের হাউসে অ্যাকাউন্ট করবেন কিনা। দ্বিতীয় যে বিষয়টা আপনারা দেখবেন সেটা হচ্ছে এই ব্রোকারেজ হাউসের ব্যবসা কত দিনের, মানে তার বয়সটা কত দিনের, কি 5 বছর, 2 বছর, না 10 বছর, 20 বছর, 30 বছর। যত বেশি বয়স হবে তত বেশি ভালো। এখানে আমাদের এখানে 25-30 বছর আগেরও ব্রোকারেজ হাউস আছে। শুধু ব্যাংকের না, ব্যক্তিগতভাবেও, মানে ব্যাংকের বাহিরেও ব্রোকারেজ হাউস আছে। আপনারা ওই ধরনের ব্রোকারেজ হাউসগুলো খুঁজে নেবেন। যে যত বেশি বয়স হচ্ছে একটা ব্রোকারেজ হাউস, নিশ্চয়ই তার অস্তিত্ব ভালো বিধায় তো সে অনেক দিন ধরে এখানে শেয়ার কেনাবেচা করতেছে। 3 নাম্বার যে বিষয়টা আপনারা দেখবেন সেটা হচ্ছে ব্রোকারেজ হাউসের বাহিরে, সেটা হচ্ছে আপনার তার কতগুলো ব্রাঞ্চ আছে। এই ব্রাঞ্চগুলো আপনারা দেখবেন যে আসলে সারা দেশে সে কতগুলা ব্রাঞ্চ পরিচালনা করে এবং তার স্টাফ কেমন, এই বিষয়টা আপনাদেরকে দেখতে হবে। এবং ব্রোকারেজ হাউসের স্টাফ কেমন, কতগুলো স্টাফ আছে এবং তাদের কতগুলো ব্রাঞ্চ আছে, এগুলো সবগুলো আপনারা গুগলে পাবেন। তাহলে আপনারা দেখবেন কি মালিকপক্ষ কারা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মালিকপক্ষ একটা ব্রোকারেজ হাউস নির্বাচনের ক্ষেত্রে। কারণ মালিকপক্ষ যদি 2 নম্বর হয়, সালমান এফ রহমানের মতো যদি মালিকপক্ষ হয়, তাহলে কি আপনি ওই ব্রোকারেজ হাউসে বিও অ্যাকাউন্ট করবেন না তো। এরকম আছে, কিন্তু ব্রোকারেজ হাউসে এরকম মালিকপক্ষ আছে, এখনও আছে। তো সুতরাং হয়তো সালমান এফ রহমান নাই, অন্য সালমান এফ রহমান আছে। সুতরাং এই ধরনের ব্রোকারেজ হাউসকে এড়িয়ে চলবেন। মালিকপক্ষ দেখবেন, কোম্পানির বয়স কত, ব্রোকারেজ হাউসের বয়স কত, এই বিষয়টা দেখবেন। এরপর আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে তার বাংলাদেশে কতগুলো ব্রাঞ্চ আছে, এটা দেখবেন। এরপর আপনি যেগুলো দেখবেন সেটা হচ্ছে সে প্রভিশনটা কেমন রাখতেছে।
সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কি বারবার তাকে তদন্তের আওতা নিয়ে আসতেছে কিনা, এই খোঁজ খবরগুলো রাখবেন আপনি। মাঝে মাঝে আপনি যে ব্রোকারেজ হাউসে বিও অ্যাকাউন্ট করছেন, গুগলে সার্চ করে দেখবেন ওই হাউসের নাম লিখে যে মানে তার কোনো তদন্ত হচ্ছে কিনা। আপনি শুধু গুগলে গিয়ে নামটা লিখে সার্চ করবেন যে কোনো তদন্ত হচ্ছে কিনা। যেমন এবি একটা ব্রোকারেজ হাউস, আপনি গুগলে সার্চ করবেন যে এবি ব্রোকারেজ হাউসের কোনো তদন্ত হচ্ছে কিনা। মানে 1-2 মাস পর 3 মাস পর আপনি এভাবে আসলে সার্চ করে দেখতে পারেন যে আসলে কোনো তদন্ত হয় কিনা। তো যদি বারবারই দেখেন যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বারবার তাকে তদন্তের আওতায় নিয়ে আসতেছে, আপনি আসলে চেঞ্জ করবেন। এটা ব্রোকারেজ হাউস চেঞ্জ করাটা কোনো বিষয় না। চেঞ্জ কীভাবে করবেন সেটাও আমি বলে দিচ্ছি। এক ব্রোকারেজ হাউস থেকে আরেক ব্রোকারেজ হাউসে কীভাবে আপনি ট্রান্সফার হয়ে চলে যাবেন সেটাও আমি বলে দিচ্ছি। তো এটা দেখবেন আপনারা যে কোনো তদন্ত হচ্ছে কিনা। যদি বারবারই তদন্ত আওতায় নিয়ে আসে কমিশন, তাহলে আপনি ওটা চেঞ্জ করে নিয়ে আসবেন। আরেকটা বিষয় আপনারা দেখবেন, সেটা হচ্ছে বিও অ্যাকাউন্ট কেমন, মানে কী পরিমাণে আছে তাদের কাছে, বিও অ্যাকাউন্টগুলো কী পরিমাণে আছে, এই বিষয়টা আপনারা দেখবেন। এটা পাওয়া যায় সিডিবিএল এর তথ্য অনুযায়ী। একটা ব্রোকারেজ হাউসে কী পরিমাণ বিও অ্যাকাউন্ট আছে এগুলো পাওয়া যায়। আর একটা বিষয় আপনাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে হাউস থেকে বারবার আপনাকে ইনফরমেশন দেয় কি না যে ভাই এটা কিনেন, এই স্টক কিনেন, ওই স্টক কিনেন, ওই স্টক কিনেন, এটা ভালো করবে, ওটা ভালো করবে, এবং সবগুলো হচ্ছে গেমলিং বা ট্রেডিং আইটেম। এই ক্ষেত্রে আপনাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে মাথায় সন্দেহ করতে হবে যে এখানে প্রবলেম আছে এবং এই হাউসটা আপনাকে চেঞ্জ করা উচিত। কেন উচিত? কারণ একটা ব্রোকারেজ হাউসের কাজ না যে আপনাকে কী ধরনের স্টক কিনবেন এই ব্যাপারে তারা অ্যাডভাইস দিবে, এটা ব্রোকারেজ হাউসের কাজ না। তো সুতরাং কারণ তার মানে আপনি ধরে নেবেন যে তারা গেমলিংয়ের সাথে জড়িত, বাংলাদেশের পুঁজিবাজারের সাথে। কারণ গেমলিংয়ের সাথে মূলত মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউসগুলো জড়িত। তো আপনারা এটা দেখবেন যে কোনো হাউস যদি বারবার আপনাকে গেমলিং আইটেমের প্রতি অ্যাট্রাকটিভ করানো হয়, তখন আপনি ওই হাউসকে ত্যাগ করবেন, কারণ তারা গেমলিংয়ের সাথে জড়িত। এবার আসেন, এই কয়েকটা বিষয় ক্রাইটেরিয়া দেখে আপনারা একটা ব্রোকারেজ হাউস নির্বাচন করবেন। এই কয়েকটা বৈশিষ্ট্য দেখবেন। আর ট্রান্সফার করবেন কীভাবে? এখন ধরুন আপনি একটা ব্রোকারেজ হাউস অ্যাকাউন্ট করেই ফেলছেন, এখন আপনি ভালো লাগতেছে না ব্রোকারেজ হাউসটা, তাহলে আপনি কি করবেন? আচ্ছা, এটার ব্যাখ্যা হচ্ছে ব্রোকারেজ হাউসে ধরুন আপনি নামক একটা ব্রোকারেজ হাউসে আপনি অ্যাকাউন্ট করছেন, এখানে আপনার শেয়ার আছে 50 লাখ টাকার আপনি শেয়ার কিনে রাখছেন, এখন আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন। আপনার পছন্দের আরেকটা ব্রোকারেজ হাউসে আপনি বিও অ্যাকাউন্ট করে ফেলবেন। করার পরে একটা ফর্ম আছে, ফর্মটা পূরণ করে দিলেই অটোমেটিক আপনার যে আগের যে ব্রোকারেজ হাউস আছে সেখান থেকে বি ব্রোকারেজ হাউসে অটোমেটিক আপনার টোটাল পোর্টফোলিওটা চেঞ্জ হয়ে যাবে। হয়তো এটা 5-6 দিন লাগবে। নতুন করে আগে একটা মানে আপনি যে পছন্দের যে ব্রোকারেজ হাউস সেখানে নতুন করে একটা বিও অ্যাকাউন্ট করতে হবে। করে যে ব্রোকারেজ হাউস আপনার পছন্দের না, ধরুন এ থেকে আপনি বিতে নেবেন, এটা আপনি একটা অ্যাপ্লিকেশন করেই বিতে ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন। এই জন্য আবার শেয়ার সেল দেওয়া, অনেকে শেয়ার সেল দিয়ে ক্যাশ করে তারপরে গিয়ে সেগুলো ব্যাংকে পাঠায়, ব্যাংকে থেকে আবার অন্য জায়গায় বিও অ্যাকাউন্ট করে সেখানে ট্রান্সফার টাকাগুলো নিয়ে আবার শেয়ার কিনে, অনেক সময় লসেও শেয়ার সেল দিয়ে বিক্রি করে। দরকার নাই, আপনার টোটাল পোর্টফোলিওটাই চেঞ্জ করে নিয়ে আসা যাবে। ক্যাশ টাকা আনা যাবে না, কিন্তু মানে পোর্টফোলিওতে যে শেয়ার আছে শেয়ারগুলোকে ট্রান্সফার করে আরেকটা কোম্পানির আরেকটা বিও অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করে নিয়ে আসতে পারেন। তো এই বিষয়গুলো এভাবে আপনারা ট্রান্সফার করবেন। আর অবশ্যই ব্রোকারেজ হাউসগুলোর এই বৈশিষ্ট্যগুলো আপনারা দেখবেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।